রাজধানীর আদাবরে মব তৈরি করে যুবক যুবতীকে নাজেহাল, উদ্ধারকারী পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখম, জড়িত সন্দেহে শতাধিক আটক। ওরে মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের, জরুরি অবস্থা জারির গুঞ্জনের ব্যাপারে অবগত নন আইন উপদেষ্টা। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। প্রভাবশালীদের চাপে বাদ পড়েছে সড়ক নিরাপত্তা আইনের অনেক প্রয়োজনীয় ধারা, ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অভিযুক্তরা। যারাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টর যে হে আমার 1 মাস পরে বেরিয়েছেন, আমি 9 মাস ও 10 মাস এরকম। ছোট ছোট যানবাহনের বৃদ্ধিটা যে বেড়ে যাচ্ছে সেটার প্রতি কোনো খেয়াল নাই, চালকদের কোনো লাইসেন্স আসলে পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক না। এই কেওয়াটিক একটা পরিস্থিতি সৃষ্টি করার পরে ট্রাফিক পুলিশকে আমি বলছি এবার আপনি আইন প্রয়োগ করুন, বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট। সন্ধ্যা নামতেই ভুতুড়ে পরিবেশ ঢাকা আরিচা মহাসড়ক, দীর্ঘদিন ধরে অচল বাস স্ট্যান্ড আর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়ক বাতিল। রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায়। আলো নাই, তখন গাড়ি অনেক দূরে থাকলে দেখা যায়। দূরগামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয়। সংস্কারের 3 বছরের মধ্যেই গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ফাটল, বর্ষায় ছোট বড় শতাধিক গর্তে আতঙ্ক এলাকাবাসী। কেজিতে আচার দাম বেড়েছে 5 থেকে 7 টাকা, যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনার ফল বলছেন ব্যবসায়ীরা। আগে আমরা যেটা 1650 টাকা কিনতাম ওটা এখন 2100 টাকা। আপাতত 10 টাকা করে পার প্যাকেটে বাড়ছে, কোম্পানি বলতেছে আরো বাড়বো। আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা, ভূমিকম্প ও আফটার শকের ভয়াবহতা তারা করছে এখনো। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে রাজধানীর আদাবরে মবের হাতে জিম্মি হয়েছিলেন এক যুবক, তাকে মুক্ত করতে 999-এ কল করে পরিবার, কিন্তু আভিযানিক দল সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ 3 জনকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। রাজধানী আদাবরের শ্যামলী হাউজিং, সোমবার দিবাগত রাতে পলাশ নামের এক যুবক সেখানে গেলে স্থানীয় জনতা নামে মব তাদের জিম্মি করে। এক পর্যায়ে পলাশের পরিবারের কাছে দাবি করা হয় টাকা। পলাশের পরিবার 999-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় ওই সন্ত্রাসীরা পুলিশ সদস্য আলামিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। হঠাৎ 7-8 জন লোক আসে, 7-8 জন পোলাপান, মানে ওদের নাম 2 জনের নাম জানি, জনি রনি। আসার পর আমাকে বের করে দেয়, বের করে দেওয়ার পর ওরে মারধর করার পর আমাকে ডাকে, আমাকে বলতেছে ওরে বল টাকা পয়সা আনতে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নেওয়ার পর পুলিশ হয়তো 10টার সময় আসছে, আসার পর পুলিশের উপরে উল্টো হামলা করেছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী, পঙ্গু ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়। আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় 100-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে প্রেস উইং থেকে বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অব্যাহত অবদানের জন্য ডক্টর ইউনূস সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। নির্বাচনের আগে সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পরে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও দেখা করেন সেনাপ্রধান। দেশে জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝে মাঝে দেখা করেন, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ নিয়ে মতবিরোধ থাকলেও প্রয়োজনীয় দলগুলো ঐক্যবদ্ধ হবে। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। তবে সংস্কার ও নির্বাচন নিয়ে মতভিন্নতা কাটছে না দলগুলোর মধ্যে। এক্ষেত্রে মতবিরোধ সাময়িক বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রয়োজনে এক হয়ে যাবে সবাই। তিনি দাবি করেন, চলমান আইন শৃঙ্খলার সংকটও কেটে যাবে। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হবে। আইন শৃঙ্খলা সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে ছড়িয়েছে নানা গুজব, গুঞ্জন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠককে জরুরি অবস্থা জারির ইঙ্গিত হিসেবে দেখছেন কোনো মহল। তবে আইন উপদেষ্টা এ ধরনের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। ডক্টর আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান দৃঢ়। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নাই। জাতীয় নির্বাচনের আগে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিকে দলীয় বক্তব্য বলে মনে করেন আইন উপদেষ্টা। এত এনসিপির মানে দলীয় বক্তব্য এটা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। নির্বাচনী ফলাফল কি হবে তা নিয়েও কোনো ভাবনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন। গতকাল নির্বাচন ভবনে সিইসির সাথে পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি। পরে সাংবাদিকদের সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ও যাবতীয় দায় এড়াতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল। সরাসরি চলে যান সিইসি এএমএম নাসিরুদ্দিনের রুমে। সেখানে চলে রুদ্ধদ্বার বৈঠক। বেরিয়ে এসে ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতেই সিইসির সাথে এই বৈঠক। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করি, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, মার্কিন দূতাবাস কিংবা সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আসন্ন নির্বাচন আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এবং আমরা আশা করি আপনারা সফলভাবে সেটি সম্পন্ন করবেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের বিষয়বস্তু সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানান তিনি। বলেন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কখনোই কমিশনকে চাপ দেননি, চেষ্টা করেননি প্রভাব খাটানোর। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব যেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি। একমাত্র নোবেল লরিয়েট, উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বছরে ৫,০০০-এর বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, অথচ সড়ক পরিবহন আইনের নানান ফাঁকে বেরিয়ে যাচ্ছে অভিযুক্তরা। বিশ্লেষকরা বলছেন, বিশেষ মহলের চাপে দুর্বল আইন নিয়ে যাত্রী পথচারী নিরাপত্তা জোরদার সম্ভব নয়। দরকার সড়ক নিরাপত্তা আইন। রাসেল আহমেদের রিপোর্ট। বিউপির শিক্ষার্থী চৌধুরী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। 2019 সালে সুপ্রভাত বাসের ধাক্কায় প্রাণ হারান মেধাবী এই তরুণ। পরপরই আন্দোলনে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। কয়েকদিনের মধ্যেই আটক হয় ওই বাসের চালক সিরাজুল, হেলপার ইয়াসিন ও বাস মালিক ননী গোপাল। মামলা হলে কারাগারে যান 3 জনই। পার হয়েছে 5 বছর। কতটা এগোলো বিচারিক কার্যক্রম? আবরারের অকাল মৃত্যুতে কারো কোনো অপরাধ ছিল কি? খোঁজ নিয়ে জানা গেল, গ্রেফতার 3 জনই ছাড়া পেয়েছে 1 থেকে 1.5 বছরের মাথায়। রাজধানীর বাড্ডায় থাকেন সেই বাসের চালক সিরাজুল। নামাজ থাকার পরে আমি ওই জেলে থেকে আবার চালানে গেছি কাশিমপুর একে। কাশিমপুর থেকে আমি উকিল দইরা তার মাধ্যমে আমি জামিনে আইছি। প্রশাসন সাক্ষী দিছে যে এই ছেলে মারে নাই, ড্রাইভার মারে নাই, এটা তার কন্ট্রাক্টর হাতে হয়েছে, মালিক নিজে। তখনকার সুপ্রভাত বাস এখন ভিক্টর, তুরাগ সহ ভিন্ন নামে চলছে একই রুটে। অভিযোগ রয়েছে, হেলপারকে বাস নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মালিক ননী গোপাল। জামিনে মুক্ত হয়ে থাকেন পুরান ঢাকাতেই। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন আমার ড্রাইভারে বলছিল যে আপনি এই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি বলছি কোন জায়গায়? অমুক জায়গায়। আমি বলি তুই পালা। এই জন্য আমার অপরাধ হয়েছে, আমি পালাইতে গেছি। যারাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টর যে হে আমার 1 মাস পরে বেরিয়েছেন, আমি 9 মাস ও 10 মাস এরকম। মৃত আবরারের মা জানালেন, নানা হুমকি ধামকি, এমনকি শুনানিতে অমানবিক জেরা, সব মিলে বিচার পাওয়া নিয়ে অনেকটাই হতাশ তিনি। আবরারের পরেও তো অনেকগুলা হয়েছে, অনেকগুলা আগেও হয়েছে। তো অনেকে আমাদেরকে বলছে যে আপনাদের মতো মানুষরা যদি বিচার না পায়, আমাদের মতো সাধারণ পাবলিক কিভাবে পাবে? দীর্ঘদিনের দাবির পর 2018 সালে করা হয় সড়ক পরিবহন আইন, কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের চাপে বাদ গেছে অনেক প্রয়োজনীয় ধারা। দুর্বল আইনে মানুষের নিরাপত্তা নয়, বরং অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ পাবে অপরাধীরা। 5 বছরের কারাদণ্ড বা অর্থাৎ অল্টারনেটিভ বা আপনার অনধিক 5 লক্ষ টাকার জরিমানা হবে। তাহলে তো আপনার এই 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে যে কেউ বের হয়ে আসতে পারবে, পুরো ঘটনা থেকে জেল খাটারও ব্যাপার হবে না। সড়ক আইনে শাস্তিগুলো যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে ধরি মাছ না চুই পানি। কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যে শ্রমিকদের সংগঠনগুলো, গাড়ির মালিকদের সংগঠনগুলো এতটাই স্ট্রংলি পলিটিক্যালি ইনভলভ ছিল। বিআরটির হিসেবে 2024 সালে সড়কে যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে 5,380 জনের। আগের 5 বছরের চিত্র একই রকম। এই মৃত্যু ফাঁদ থেকে রক্ষা পেতে সড়ক পরিবহন আইন যথেষ্ট নয়, বরং সড়ক নিরাপত্তা আইন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
একটা পক্ষ দেখা যাচ্ছে যে আমার ছোট ছোট যানবাহনের বৃদ্ধিটা যে বেড়ে যাচ্ছে সেটার প্রতি কোনো খেয়াল নাই, চালকদের কোনো লাইসেন্স আসলে পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক না, তো সব অ্যানামোলিসগুলো, এবং একটা পক্ষ দেখা যাচ্ছে রাস্তার ডিজাইনটা ঠিকমতো করছে না। ফলে সামগ্রিকভাবে আমি বলবো এই কেওয়াটিক একটা পরিস্থিতি সৃষ্টি করার পরে ট্রাফিক পুলিশকে আমি বলছি এবার আপনি আইন প্রয়োগ করুন, বাট এটা আসলে খুবই ডিফিকাল্ট। আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন না হলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সে হবে এখানে না পেলেও, দুনিয়াতে না পেলেও সে পরকালে পাবে। বাস দুর্ঘটনায় আবরারের মৃত্যু কিংবা হত্যার পর প্রাপ্তি বলতে এই ফুটওভার ব্রিজ, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্রিজ আবরারের পরিবারকে কতটা স্বস্তি বা সান্ত্বনা দিতে পারছে, কিংবা রাষ্ট্রের এই ধরনের দায়সারা ব্যবস্থায় হাজার হাজার আবরারের পরিবারকে কতটা স্বস্তি দিতে পারছে, সেই প্রশ্নের উত্তর খোঁজারও কেউ নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাত নামলেই দুর্ঘটনা আর ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ স্পটে পরিণত হয় ঢাকা আরিচা মহাসড়ক। বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা সড়ক বাতি দীর্ঘদিন ধরে অচল থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। হাইওয়ে পুলিশ বলছে বাতি সচল করতে তারা তাগিদ দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে ঢাকা আরিচা মহাসড়কে, অথচ দুর্ঘটনা রোধ ও অপরাধ দমনে বাসস্ট্যান্ড এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়ক বিভাজনে বসানো হয়েছিল আধুনিক সড়ক বাতি, কিন্তু সেগুলো অচল দীর্ঘদিন ধরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে। এই বাসস্ট্যান্ডের যে সড়ক বিভাজনের যে বাতিগুলো, এই বাতি দীর্ঘদিন ধরেই অচল, এবং এ কারণে রাত নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। আর এ কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে এই মহাসড়কে। সড়ক বিভাজন এবং ইউটার্ন এলাকায় বাতি না থাকায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক জায়গায় বিভাজনের সামনে নেই কোনো সংকেত চিহ্ন, ফলে রাত নামলেই বিপদে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। আলো নাই, তখন গাড়ি অনেক দূরে থাকলে দেখা যায়। এখানে কোনো ল্যাম্প পোস্ট নাই, এখানে কোনো বড় সাইনবোর্ড নাই, যে কারণে অ্যাক্সিডেন্টের এটা হয়। রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায়। কিছুই দেখা যায় না, রাস্তা কোন দিকে কোনটা, যার কারণে ঘুমের তালেই গাড়িওয়ালারা এসে মেরে দেয়। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারকে কাজে লাগিয়ে সড়কে প্রায়ই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা, তারপরও অচল বাতি সচলের উদ্যোগ নেই। কোটি কোটি টাকা এগুলা খরচ করে এগুলা তৈরি করছে, তৈরি করার পরে কিছুদিন সুবিধা ভোগ পাওয়ার পরে আবার এগুলা বন্ধ হয়ে গেছে। ফুটওভার ব্রিজ আছে, ওখানে উপরে যে কিছু কার্যক্রম হয় সেখানে ছিনতাইও হয়। দুর্গামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে, হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয়। স্থানীয়দের পাশাপাশি হাইওয়ে পুলিশও বলছে বাতিগুলো সচল করা দরকার। সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তাগিদও দেওয়া হয়েছে। পুরো রাস্তা যত্ন লাইট যদি কোথাও ত্রুটি বিচ্ছু থেকে এগুলো এটা মেরামত করে সঠিক করা উচিত, এবং যেখানে ডিভাইডার আছে ডিভাইডারের ওখানে যেমন বিশেষ বরঙ্গাইল ওই ডিভাইডারটা পুনর্নির্মাণ করা উচিত আমার মনে হয়। এই অনুসারে আমরা স্থানীয় সবাই দাবি একটা পুনর্নির্মাণ, রাস্তা ছোটো করে তাদের অন্য স্ট্রাকচার বেশি বানিয়েছে যেখানে রাতেরবেলা দুর্ঘটনার কারণ হয়। সড়ক ও জনপথ বিভাগের দাবি, বিভিন্ন স্থানে তার চুরি হওয়ায় বন্ধ রয়েছে সড়ক বাতি, তবে পর্যায়ক্রমে বাতিগুলো সচল করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে তার চুরি হয়ে গেছে, আমরা থানায় জিডিও করেছি আর কি, যার জন্য আসলে অনেক জায়গায় বাতি বন্ধ আছে। এটা আসলে একবারে নবীনগর মোড় থেকে শুরু করে আরিচা পর্যন্ত বিভিন্ন জায়গায় তারগুলো চুরি হয়েছিল। তো গত বছর আমরা কিছু কিছু জায়গায় তারগুলো রিইনস্টল করেছি, এবছর হয়তো অন্যান্য জায়গাগুলোতে আমরা করে দিব, ঠিক করে দিব। দ্রুত এসব বাতি সচল করা না হলে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে না বলছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বেড়েছে আটা ময়দার দাম, চাহিদার তুলনায় তৈরি হয়েছে ঘাটতিও। প্রতি কেজি আটায় দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনায় বাড়ছে আটার দাম। দোকানিরা বলছেন খোলা এবং প্যাকেটজাত দুই ধরনের আটার দামই বেশি। মূল্যবৃদ্ধিতে বেড়েছে ক্রেতাদের ব্যয়ের চাপ। মাছে ভাতে বাঙালি, প্রচলন আছে এই প্রবাদ। তবে চালের সঙ্গে এখন বেড়েছে আটার চাহিদা।
হঠাৎ করেই পাইকারি পর্যায়ে বেড়েছে এই খাদ্যপণ্যের দাম। খুচরা দোকানেও তার প্রভাব পড়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন ভোক্তারা। 2015 সালে একটু পে স্কেল দিয়ে গেল, এরপর তার জিনিসপত্র দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমাদের পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমাদের অনেক কষ্টে আছি আসলে। আমরা 2 কেজি 88 টাকা কেনা ছিল, 92 টাকা আমরা হোলসেল বেচতাম, দোকানদার 100 টাকা বেচত। এখন মনে করেন আটা 104 টাকা কিনা। প্রতি কেজি খোলা আটার দাম কেজিতে বেড়েছে 5 টাকার বেশি। পাইকারি পর্যায়ে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে প্রায় 50 টাকায়। পণ্যের ঘাটতি না হলেও বাড়ছে দাম। আগে আমরা যেটা 1650 টাকা কিনতাম, ওটা এখন 2100 টাকা বস্তা হলো, 450-500 টাকা। গম না থাকে বাজার বাড়তি। প্যাকেট করা আটার দামও বেড়েছে, যদিও প্যাকেটের গায়ে দাম বৃদ্ধি করা হয়নি। ব্যবসায়ী পর্যায়ে কমিয়ে দেওয়া হয়েছে লাভের অঙ্ক। কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেট ময়দার দামও। 2 কেজিতে আপাতত 10 টাকা করে পার প্যাকেটে বাড়ছে। কোম্পানি বলতেছে আরও বাড়বো। আগে বেচতেছিলাম 100 টাকা, এখন 110 টাকা বেচতেছি। গায়ের দাম আগেরটাই আছে 120 টাকা, এখন 120 টাকায় আছে গায়ের দাম। ট্রাম্পের পাল্টা শুল্কের চাপে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বেসরকারি পর্যায়েও দেশটি থেকে বেড়েছে আমদানি। বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে গমের দাম বেশি, তাই বেড়েছে আটার দাম। লুজ আটা কেজি 10 টাকা বাড়ছে, কেজিতে 40 টাকা ছিল, এখন 48-50 টাকা চলতেছে। ভালো কোয়ালিটি আটা। আবার সেকেন্ড কোয়ালিটি আটা 5 টাকা কম। দেশে গমের চাহিদা 85 লাখ টন, উৎপাদন হয় 12 লাখ টন গম। ঘাটতি মেটাতে রাশিয়া, ইউক্রেন এবং ভারত থেকে ছিল আমদানি নির্ভরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে, তারপরও সৌহার্দ্যপূর্ণ আলোচনা চালু রাখতে হবে। এমন রাজনৈতিক সংস্কৃতি দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতরাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমেই বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতি বিলুপ্ত করা সম্ভব। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতিও নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুন্দর সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এনসিপির আরেক নেতা সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানোর প্রচেষ্টা কোনো দল মেনে নেবে না। সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র, এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এর সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফেসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি। ডাকসু নির্বাচন নিয়ে 40 মিনিটের নাটকীয়তা দেখল বাংলাদেশ। নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর বিক্ষোভ, পরে স্থগিতাদেশ পেয়ে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত আসবে এমন আশার কথা জানান সবাই। প্রচার অভিযানের 6ষ্ঠ দিনে প্যানেলের ইশতেহার নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করছিলেন ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর ঠিক তখনই আসে নির্বাচন স্থগিতের আদালতের নিষেধাজ্ঞার খবর। কি জন্য এটা স্থগিত করার কোনো সুযোগ নাই, নির্বাচন পেছানোর কোনোভাবেই পক্ষপাতী না, এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, মিছিল আর স্লোগানে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস। ছড়াতে থাকে নানা গুজব। হলগুলোই যে যে অবস্থায় ছিলেন বেরিয়ে পড়েন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দাবিতে। আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দেন প্রার্থীরা। মিছিল করে অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের সমর্থকরাও। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে, আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন,
ফাঁকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন, সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিচ্ছে। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। 9 তারিখে নির্ধারিত সময় নির্ধারিত দিনে এই ডাকসু হইতে হবে। এই যখন অবস্থা, তখন বিকেল 4:30টার দিকে ফের খবর আসে আগের সিদ্ধান্ত বাদ যথাসময় হচ্ছে ডাকসুর ভোট। উচ্চ আদালতের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আদালতে রিটকারী ফাহমিদা আলমের প্যানেলের এজিএস প্রার্থী জানান, ডাকসুর নির্বাচন বন্ধ করতে নয়, একজন প্রার্থীর নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে ব্যক্তিগত সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হন ফাহমিদা। তিনি যে রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। ডাকসু স্থগিত করতে হবে, ডাকসু বন্ধ করতে হবে, এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি। এর আগে সকালেই দেশের শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অস্থির করা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে, অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এছাড়া সকালে মধুর ক্যান্টিনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী প্রার্থীর অভিযোগ অনলাইনে হুমকি ও গালাগালির। এটি লিগ্যাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে মানে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল। ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটের আগে পরে 2 দিন সহ 3 দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে, এই বিষয়ে বিবেচনা নিয়েই ভোটের পথে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এমনটা জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, প্রতিবন্ধকতা তৈরি করতেই রিট করা হয়েছে। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে। একতাবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা মাঠে নেমেছি। বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি, এগুলো বাধা বিপত্তির অংশ। সংস্কারের 3 বছরের মধ্যেই গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ফাটল, অথচ প্রায় 4 কোটি টাকা ব্যয় করা হয়েছিল সংস্কার। চলমান বর্ষা মৌসুমে 1/2 শতাধিক স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর নামমাত্র মাটি ও বালু ফেলে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গাইবান্ধা শহরের উত্তরে বইছে ঘাঘট নদী। দেখতে শান্ত হলেও বর্ষা মৌসুমে ধারণ করে রুদ্রমূর্তি। বন্যা ও প্লাবন থেকে বাঁচতে 1990 সালে 2 তীরে নির্মিত হয় শহর রক্ষা বাঁধ। সবশেষ 2022 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে করা হয় সংস্কারও। কিন্তু সাম্প্রতিক টানা ও ভারী বৃষ্টিতে বাঁধের 1.5 কিলোমিটার অংশ বিপর্যস্ত। গাড়ি ঘোড়া পাই না, তার পাশে এখানে যাবার পাই না, হসপিটালে যাওয়ার পাই না। ভাঙচুর বেশি হয়েছে, মেলার দ্বীপ বেশি, তার পাশে গাড়ি ঘোড়া যাইতে পারে না। ভাঙ দিয়েছে, মানুষজন অসুবিধা হবে, যেতে পারবে না। বেশ কিছু পয়েন্টে ছোট বড় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, কার্যকরী পদক্ষেপ না নিয়ে বর্ষা মৌসুমে শুধু নামমাত্র মাটি ও বালু ফেলে পানি উন্নয়ন বোর্ড। শহরে দেখা যায় কোনাপাড়া পর্যন্ত এই রোডটা দিয়ে ছাত্রজনের লোক চলাফেরা করে, অনেক লোক চলাফেরা। এই রোডটাই যে হলো 5 বছরের ভাঙ্গা, কোনো মেরামত চলতেছে না। যেমন আছে বন্ডের টাইমে হয়তো দেখা যায় 2-4টে বস্তা দেয়, এই পর্যন্ত দিয়ে কাজ শেষ। কোনো মেরামতের কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড আসি খালি শুধু দেখেই যায়, কিন্তু কোনো কাজই করে না। বন্যার টাইমে আসবে, আসে 2-4টা টল না দিয়ে মানে বস্তা টস্তা ফেলে ওরা নিয়ে বিল্ডিং করে নিয়ে চলে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরাও হতাশ। দ্রুতই বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের আশ্বাস দিলেন পাউবো কর্মকর্তা। বৃষ্টিপাত হলে যে দুর্ভোগটা হয়, এই মানুষ চলাচলের, অটো চলাচলের যে দুর্ভোগটা, এটা আয়াত পথে আমাদের কথা শুনতে হয়। আমরা জনপ্রতিনিধি আর থাকিমে আস্থার মাথাতেই যাতেও কথা শুনতে হয়, আজকেও কথা শুনতে হয়। বাঁধের বিভিন্ন স্থানে ছোট ছোট রেইনকাট দেখা দিয়েছে এবং আমরা এগুলো ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমরা বাজেট প্রস্তাবনা বোর্ডে প্রেরণ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি। আশা করি অতি দ্রুত এটা সমাধান করা হবে। সাময়িক নয়, বরং টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শরীয়তপুরে 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি খালের বিভিন্ন পয়েন্ট বেদখল, ভরাট করে নিজ নিজ জমির সীমানা বাড়িয়ে নিয়েছেন অনেকে। এতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। ফসলি জমি তলিয়ে ব্যাহত হচ্ছে চাষবাস। জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। কয়েক যুগ ধরে কোয়ারাক এলাকার খাল দখল করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। 1.5 কিলোমিটার খালের 20-25টি স্থানে তৈরি হয়েছে ব্যক্তিগত সড়ক ও স্থাপনা। এখন অস্তিত্ব সংকটে নড়িয়া উপজেলার খালটি। খাল ভরাট হয়ে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। বর্ষার শুরু থেকেই জলাবদ্ধ হয়ে পড়ে প্রায় 100 একর জমি। নিষ্কাশনের পথ না থাকায় প্রায় 8 মাসই জমি থাকে পানির নিচে। ফলে 3 ফসলি জমিতে একবারই আবাদ করতে পারেন কৃষকরা। এলাকার পথে ঘাটেও জমে যায় পানি। 34 মাস পর্যন্ত 1 মাজা পানি থাকে, কারণ পানি নামার মতো কোনো রাস্তা নেই। এটা সরকারি খাল ছিল, এখন এক একজনে বন্ধ করে দিয়েছে। ওই রাস্তার মাথার তো আগে বন্ধ করছে। কারণ অন্য দেশে 2 বা 3 বার সিজনে ধান পান করে, আমাদের এই গ্রামে শুধুমাত্র একবার ধান হয়। কারণ এই জলবদ্ধতার কারণে পানি নামতে পারতেছে না। কিছু কিছু পয়সাওয়ালা ব্যক্তিরা তাদের নিজের স্বার্থের কারণে খাল বন্ধ করে দেওয়া আজকে আমাদের এই দুর্ভোগ হারাচ্ছে। সাধারণ গরিব মানুষ তাদের কাছে তো পাত্তই পায় না। অভিযোগের তীর যাদের বিরুদ্ধে, তারা বলছেন যাতায়াতের সুবিধার্থে খাল ভরাট করা হয়েছে। তবে সরকারি নির্দেশনা এলে খাল খননে সহায়তার আশ্বাস দেন তারা। আমাকে এই বাড়ি আমাকে ওই জায়গাটা আমাকে না, ওই জায়গা ওই পিছনে বাড়ি, আমরা যাতায়াত করে দেওয়া। বাড়ির ভিতর দিয়ে আছে, রোড আছে, সব কিছু আছে, পুকুর চাষাবাদ করে খাইতেছে। এটা তো আমি বাধি নেই। আর আমি বারবারই বলতেছি, এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি না, এটা হচ্ছে আমাদের কেনা সম্পত্তি। যদি সবারটা ক্লিয়ার হয়ে এলাকার স্বার্থে যদি সবারটা কাটতে হয়, আমি এখানে আমার কোনো সে নেই। পুনরায় খাল খননের মাধ্যমে 1 ফসলি জমিগুলো 3 ফসলিতে রূপান্তরের আশ্বাস কৃষি কর্মকর্তার। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ইতিমধ্যে বিএডিসি উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে এবং এই খালটি পুনঃখননের জন্য কী পরিমাণ খরচ হতে পারে তার একটা প্রাক্কলন তৈরি করে। আশা করছি যে তারা এই খালটি পুনঃখনন করলে এখানকার এই জলাবদ্ধতা দূর হবে এবং এই ফসলের জমি 2 ফসলি বা 3 ফসলিতে রূপান্তর করা সম্ভব হবে। কোথায় কোথায় খালগুলো বেদখল আছে, কিছু কিছু জায়গায় অভিযোগ আছে, সেগুলো আমরা নোট নিয়েছি। সেটা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি বা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কোয়ারাক এলাকায় প্রায় 500 পরিবারের বাস। 2 শতাধিক পরিবারের জীবিকা কৃষি নির্ভর। বিগত সময়ে জনপ্রতিনিধিরা খাল উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই না, মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহ দেয়। কিন্তু কালের বিবর্তনে গাছ নিধন আর পাখি শিকারের কারণে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বাবুইরা। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুই পাখির অবদান অনস্বীকার্য। যে কারণেই বৃক্ষ নিধন বন্ধ ও বাবুই পাখির সংরক্ষণে মানুষকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার একটি বিখ্যাত লাইন, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। চড়ুইকে বলা বাবুই পাখির এমন আত্মতৃপ্তি কালের বিবর্তনে আজ হারাতে বসেছে। নিজ শিল্প নিয়ে বড়াই করা সেই পাখিরূপী স্থপতি নিজেই ভুগছে আবাসন সংকটে। পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত তালগাছ নিধন করায় আবাসস্থল হারিয়ে ফেলছে বাবুই, রয়েছে খাদ্য সংকটও। তাই বিলুপ্তপ্রায় পাখিটি নারকেল, খেজুর সহ অন্যান্য গাছে বাসা বেঁধে কোনো রকমে বেঁচে আছে। অথচ 1 দশক আগেও মেহেরপুরের গ্রামগঞ্জে তালসহ বিভিন্ন গাছে দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা। আমরা দেখি রোজ, মন খারাপ থাকলে মাঠে আসলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আগে তো অনেক পাখি ছিলই, কিন্তু এখন জায়গার অভাবে তো আর থাকার জায়গা নেই ঠিক মতো। ওই তাল গাছ একাধা আছে মাঠে, সেইগুলিতে এখন থাকে। বিভিন্ন মাঠঘাট থেকে লতাপাতা সংগ্রহ করে সুনিপুণ দক্ষতায় বাড়ি তৈরি করে বাবুই পাখি ও তার বাসা সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে হারিয়ে যাবে এই স্থপতি। প্রকৃতি হারাবে তার নিজস্বতা। মানুষের অত্যাচারে পাখি কোনো আড্ডা স্থান পায় না, এই জন্যে পাখি খুব একটা দেখা যায় না। আর সারা মাঠে একটা গাছ হলে মরুভূমি পুরো একদম, এই জন্যই থাকার জায়গা পাচ্ছে না। এখানে তো কটা গাছ আছে বলে বাড়ি করার বাসা করেছে। বনায়নের পাশাপাশি পাখি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি পাখি নিধনে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তা। বট, পাকুড়, শিমুল, তেঁতুল, তাল,
তো আমরা এই গাছগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই মৌসুমে বেশি বেশি গাছ লাগাবো। তাল গাছ অযথা যেন কেউ না কাটে, আর যদি বাসা থাকে সে গাছ কাটার হাত থেকে আমরা তাকে বোঝাবো, চেষ্টা করবো যাতে মানুষ সচেতন হয়। কালের বিবর্তনে শুধু বাবুই নয়, হারিয়ে যেতে বসেছে হরিয়াল, ছোট সোহেলি, পাতা বুলবুলি সহ আরও অনেক জাতের পাখি। জারিন অর্নি, যমুনা নিউজ। আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোয় এখনও চাপা পড়ে আছে অন্তত 3 থেকে 350 মরদেহ। দুর্গম অঞ্চল আর প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় এ পর্যন্ত 40টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হতাহতদের নেওয়া হচ্ছে রাজধানী কাবুলে। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন অনেক স্থানে। রোববার স্থানীয় সময়ে রাতে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় 3 প্রদেশে। প্রাণ যায় কমপক্ষে 812 জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে 3000। শকওয়েভ অনুভূত হয় পাকিস্তানেও। এর আগে টানা 48 ঘন্টা ধরে বৃষ্টিপাত হয় অঞ্চলটিতে। বেশিরভাগ বাড়িঘর কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পর প্রশ্ন উঠছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে। ভূমিকম্প কবলিত পাহাড়ি ও প্রত্যন্ত এলাকাটিতে নেই উঁচু দালান, তবুও অত্যাধিক দুর্বল অবকাঠামোর কারণে ভেঙে পড়েছে শত শত বাড়িঘর। উদ্ধার তৎপরতা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটও মারাত্মক। এমনকি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহায়তা পেতেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি দেশটির তালেবান প্রশাসন। রোববার গভীর রাত হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের বিশাল পাহাড়ি এলাকা। এরপর বেশ কয়েকটি আফটার শক। উদ্ধার কাজ শুরু হলে বের হয়ে আসতে থাকে একের পর এক লাশ। আহত হাজার হাজার আফগানি। মানুষের মনে প্রশ্ন, উঁচু দালান কোঠা না থাকার পরও এ ভূমিকম্পে বিপুল প্রাণহানির কারণ কি? প্রথমত, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে, ফলে আঘাত ছিল খুবই শক্তিশালী। একের পর এক আফটার শকে ভেঙে পড়তে থাকে দুর্বল ঘরবাড়িগুলো। বহু মানুষ আটকা পড়ে ধ্বংসস্তূপের নিচে। ভূমিকম্পটি মূলত আঘাত হানে কুনার প্রদেশ ও এর আশেপাশের অঞ্চলে, যা আফগানিস্তানের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। কম্পনের ফলে ভূমিধসে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ফলে দুর্গত এলাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলগুলোকে। সাহায্যের অভাবে প্রাণ হারান অনেকে। অনুন্নত এসব অঞ্চলের ঘরবাড়িগুলো তৈরি মাটি ও বিভিন্ন দুর্বল নির্মাণ সামগ্রী দিয়ে। উঁচু দালান না থাকলেও কাঁচা বাড়িগুলো খুব সহজেই ধসে পড়ে। চাপা পড়ে বহু মানুষ। মাঝরাতে হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে ঘরটা গুড়িয়ে গেল। আল্লাহর রহমতে আমি কোনোভাবে বাইরে বের হতে পারলেও আমার পরিবারের 6 জন মারা গেছেন। এখানে প্রায় প্রতিটি ঘরের অবস্থা একই। মৃত আর আহত মানুষের সংখ্যা বহু। আফগানিস্তানের প্রবল অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি আরও খারাপ করেছে পরিস্থিতি। হাসপাতালগুলোতে রয়েছে জায়গা ও সরঞ্জামের অভাব। আহতরা সঠিক চিকিৎসা না পাওয়ায় বাড়ছে মৃত্যুর মিছিল। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শরীরে তেল মেখে কুস্তি ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়েছে বুলগেরিয়ার চেরনা গ্রামে। অংশ নিয়েছে দেশ বিদেশের শতাধিক প্রতিযোগী। মূলত অটোমান সাম্রাজ্যের শাসনাকালে দখলদারদের বিরুদ্ধে এই উপায়েই লড়াই করতেন স্থানীয়রা। তারও বহু আগে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার। সেই সংস্কৃতিকে ধরে রাখতেই প্রতি বছর মহা ধুমধামে এই আয়োজন করা হয়। পানির মতো পুরো শরীরে ঢালা হচ্ছে তেল। কুস্তি লড়তে পালোয়ানদের এই প্রস্তুতি। রোববার বুলগেরিয়ার চেরনা গ্রামে অনুষ্ঠিত হয় প্রাচীন ঐতিহ্যবাহী এই কুস্তি লড়াই। প্রতিযোগিতায় অংশ নেন বুলগেরিয়ার পাশাপাশি তুরস্ক, গ্রিস, নর্থ মেসিডোনিয়া এবং ইউক্রেনের শতাধিক প্রতিযোগী। এই কুস্তি লড়াইয়ের ঐতিহ্য বহু বছরের পুরনো। অটোমান শাসন আমলে শারীরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রচলন করা হয় এই কুস্তির, যা জনপ্রিয়তা পায় পুরো বলকান অঞ্চলে। রীতি অনুযায়ী পুরো শরীরে তেল মাখেন এই কুস্তিগিররা। পরনে থাকে কিসবেট নামক মহিষের চামড়ার তৈরি বিশেষ প্যান্ট। অটোমান সাম্রাজ্যে এরকম তেল কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হতো। এই লড়াইয়ের মূল বৈশিষ্ট্য হলো যে কুস্তিগিররা সারা গায়ে জলপাই তেল মেখে কুস্তি লড়বে। এই প্রতিযোগিতার জন্য প্রয়োজন শক্তি এবং ভিন্ন কিছু কৌশল।
এই কুস্তি লড়াইয়ে প্রতিযোগীদের শুধু শারীরিক শক্তিই নয়, প্রয়োজন বিশেষ কৌশল, দক্ষতা এবং উপস্থিত বুদ্ধিরও। সময়ের সাথে সাথে এই কুস্তি পরিণত হয় আঞ্চলিক ঐতিহ্যে। প্রতি বছর শত শত মানুষ ভিড় জমান এই কুস্তি লড়াই দেখতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।